নমস্কার, আমি শ্রী ব্যাসদেব শঙ্করাচার্য। আমাদের এসবিএসসি টিভি চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজকের আলোচনার বিষয় 1432 বাংলা সাল অনুসারে 12টি রাশি কেমন যাবে তার সঙ্গে ভালো মন্দের একটা বিচার। সঙ্গে আলোচনার শেষে যদি আমরা সময় পাই তাহলে পরে 12টি রাশি আরো ভালো কাটাবার জন্য কি টোটকা পালন করলে পরে আমরা গুরুত্বপূর্ণ জীবনটাকে আরো গুরুত্ব পরিপ্রেক্ষিতে এগিয়ে নিয়ে যেতে পারি। যদি আমাদের সময়ের অভাব হয় তাহলে এই চ্যানেলে এই 1432-এর সাপেক্ষে 12টি রাশির পরিপ্রেক্ষিতে কি টোটকা পালন করতে আমরা নতুন করে ভিডিও দিয়ে দেব। প্রথমে আমরা একটু নিউমেরোলজিতে চলে যাই, অর্থাৎ সংখ্যাতত্ত্বের পরিপ্রেক্ষিতে আমরা একটু আলোচনা করে নিই, তাতে আমাদের 12টি রাশির জন্য বিশেষ করে শুভ হবে। 14 মানে 4 আর 1 5, 32 3 আর 2 32, তাহলে 3 আর 2 হচ্ছে 5 হচ্ছে, তাহলে 5 5 10। দেখুন এই যে সংখ্যা তত্ত্বটা আমরা পেলাম, এখানে যদি 5 আর 5 10 মূল অঙ্ক চলে আসলো 1, তার মানে 1432 হচ্ছে যথেষ্ট পরিমাণে শুভ ফল প্রদান করবে যাদের মূল অঙ্ক 1, যাদের ডেট অফ বার্থ যোগ করার পরে 1 পাওয়া যায়, এবং যাদের ডেট অফ বার্থের মধ্যে 1 নেই তাদের জন্য শুভ ফল প্রদান করবে। তার কারণ 1 এমন একটি সংখ্যা যেটা হচ্ছে আপনি যে সংখ্যার সাথেই জোড়েন না কেন সেই সংখ্যার গুণগত মানকে বৃদ্ধি করে দেয়। যদি আপনার 15 হয় তারিখ, তাহলে পরে আপনি ওখানে 1 থাকবেন। যদি সংখ্যার পরিপ্রেক্ষিতে যে কোনো কারণে আপনি যোগফলের মধ্যে যদি আপনি 1 আনতে পারেন কোনো না কোনো দিক থেকে, তাহলেও আপনার জন্য শুভ হবে। এবং প্রতিটা ব্যক্তির ক্ষেত্রে, রাশির ক্ষেত্রে এবং সংখ্যাতত্ত্বের পরিপ্রেক্ষিতে, ডেট অফ বার্থের পরিপ্রেক্ষিতে এই 1 যথেষ্ট ফলদায়ক ফল প্রদান করবে 12টি রাশির জন্য। এবার আমরা আসি এই 14 সংখ্যার মধ্যে কোন কোন রাশির সংখ্যা লুকিয়ে আছে, কোন কোন বহির সংখ্যাও লুকিয়ে আছে। তাহলে আমরা দেখছি এই 14-র মধ্যে 1 আর 4 রয়েছে। 1 মানে হচ্ছে রবি এবং মেষ রাশি, তাহলে মূল রাশি চক্রের মাথা। 2 নম্বর হচ্ছে 4, এটা হচ্ছে রাহুর সংখ্যা এবং রাশি চক্রের 4 নম্বর ঘর। যদি আমরা রাশি চক্রের মূল রাশি চক্রের 4 নম্বর ঘর কর্কট রাশির পরিপ্রেক্ষিতে দেখি, তাহলে কর্কট রাশির ক্ষেত্রে কিন্তু আমরা 4 সংখ্যাটা চন্দ্রের সঙ্গে প্রযোজ্য, অর্থাৎ চন্দ্রেরও কিন্তু একটি গুরুত্বপূর্ণ সংখ্যা। তাহলে কর্কট রাশির আমরা বৈশিষ্ট্যটা পাচ্ছি যেখানে মাতৃত্বের কারক অর্থাৎ মনের কারক, আত্মকারক, তাহলে আমরা এখানে পাচ্ছি। এবং বৃহস্পতির একটি সংখ্যা পাচ্ছি 3, তাহলে বৃহস্পতি যে 3-এর কারক, তাহলে এই বৃহস্পতির সংখ্যাটা আমরা পাচ্ছি রাশি চক্রে দেখা যাবে মূল রাশি চক্রের 3 নম্বর ঘর মিথুন রাশির ঘর। এবং তারই সঙ্গে পাচ্ছি হচ্ছে 2 মূল রাশি চক্রের 2 নম্বর ঘর, অর্থাৎ মেষ রাশির পরে হচ্ছে আমরা বৃষ রাশিকে পাই। তাহলে বৃষ রাশির অধিপতি শুক্র, কি সুন্দর একটা কম্বিনেশন তৈরি হয়েছে। দেখুন আপনি পাচ্ছেন মেষ রাশির একটা কম্বিনেশন, তার সঙ্গে বৃষ রাশির কম্বিনেশন, তার সঙ্গে আপনার মিথুন রাশির একটা কম্বিনেশন, তার সঙ্গে কর্কট রাশির একটা কম্বিনেশন, পরপর একদম সুন্দর পরপর। যদি আমরা মেষ রাশিকে পিতা বলি, যদি আমরা কর্কট রাশিকে মাতা বলি, এবং বৃষ রাশিকে যদি আমরা গুরু বলি, এবং মিথুন রাশিকে যদি আমরা সন্তান সন্ততি বলি, তাহলে একটা সুন্দর পরিবার মূলক একটা সংখ্যা কিন্তু প্রভাব আমাদের 12টি রাশির জন্য যথেষ্ট ফলপ্রদায়ক। এবার তাহলে মেষ রাশি যখন আমরা পেলাম, এখানে মঙ্গলের একটা কানেকশনও আছে, রবি এখানে যথেষ্ট শুভ ফল প্রদান করে, তাহলে মঙ্গল রবির কিন্তু একটা সুন্দর কানেকশন, অগ্নিকারক গ্রহের একটা সুন্দর কানেকশনও রয়েছে। তাহলে রবি হচ্ছে নাম, যশ, খ্যাতি, 1 হচ্ছে নাম্বার 1 সব জায়গাতে। 2 নম্বর যে ঘরটা পাচ্ছি সেটা হচ্ছে ধনের কারক অর্থাৎ অর্থের জায়গা, এবং শুক্র হচ্ছে জ্ঞান, পাণ্ডিত্য এবং অত্যাধুনিকতার কারক।
বুধ হচ্ছে বালক সুলভ মনোভাব। দেখবেন বালক সুলভ মনোভাব থাকলে পরে সবাই আপনাকে কাছে টেনে কিছু না কিছু গিফট দেবে। তাহলে একটা গিফট মানে আপনার জীবনে অ্যাচিভমেন্ট, যে একটা কিছু ভালো কর্মের পরিপ্রেক্ষিতে কিছু প্রাপ্তি এই বছরে কিন্তু আপনার জন্য প্রযোজ্য হয়ে যাচ্ছে। এবং কর্কট রাশির পরিপ্রেক্ষিতে চান যে আমরা পাচ্ছি সংখ্যাটা, যেটা হচ্ছে আপনার চন্দ্র এবং হচ্ছে 4 নম্বর ঘর কর্কট রাশির মাতৃত্ব, মনের কারক। তাহলে এই সুন্দর কম্বিনেশনের মাঝখানে একটু সমস্যা কোথায়, যে এক বালতি দুধের মধ্যে একটু রাহু লেবুর মতন কাজ করতে শুরু করবে। যে যদি একটু ভুল ডিসিশন হয়, ভুল সিদ্ধান্ত হয়, একটু ভুল পরিস্থিতি তৈরি হয়, তাহলে পরে কিন্তু আমাদের একটা সমস্যা দেখা দেবে। কোন সমস্যা দেখা দেবে না, আমাদের হওয়া কাজ পণ্ড হয়ে যাবে, মানসিক টেনশন বৃদ্ধি পাবে, চিন্তা শক্তির মধ্যে একটা সামঞ্জস্য থাকবে না, কর্মক্ষেত্রে বাধা সৃষ্টি আসবে, ব্যবসা ক্ষেত্রে সমস্যা সৃষ্টি আসবে, উচ্চ শিক্ষার ক্ষেত্রে ভালো আসলে রেজাল্ট পাওয়া যাবে না, অনেকক্ষণ পড়ার পরেও ভালো করে লিখতে আমি পারবো না, পরীক্ষার হলে গিয়ে সম্পূর্ণ প্রকাশ আমি করতে পারবো না, বা তীরে এসে তড়ি ডোবার একটা সম্ভাবনা রয়েছে, বা আয় হলে পরে ব্যয় হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে, 10 হাত দিয়ে ঈশ্বরের কাছ থেকে প্রাপ্তি ঘটলে পরে 2 হাত দিয়ে সেটাকে আমি ধরে রাখতে পারবো না, বা যখন আমার কাছ থেকে হারাতে শুরু করবে তখন এতটা পরিমাণে হারিয়ে যাবে যা অকল্পনীয়। কিন্তু ধৈর্য, সহ্য, চিন্তা শক্তি বৃদ্ধি এবং মায়ের আশীর্বাদ, মঙ্গল হচ্ছে ক্ষেত্র জয়ের কারক, এই সকলের মধ্যে যদি একটা সুন্দর কম্বিনেশন থাকে হাতের মধ্যে, রাশিচক্রের মধ্যে, তাহলে পরে এই বছরে কিন্তু রাহু আমাকে কোনো দিক থেকেই সমস্যা প্রদান করতে পারবে না, এবং 12টি রাশির জন্য যথেষ্ট পরিমাণে শুভ ফলদায়ক বলা যেতে পারে। চিন্তার কোনো কারণ নেই, চিন্তা করার কোনো বিষয় নেই, এবং চিন্তার মধ্যে কোনো আমি মনে করি না সমস্যার সৃষ্টি হতে পারে। দেখুন, এই বছরে তার মানে একটা চন্দ্রের কম্বিনেশন আমরা পেলাম, শুক্রের কম্বিনেশন পেলাম, তারপরে লক্ষ্মী যোগ, চন্দ্র মঙ্গলের কম্বিনেশন, লক্ষ্মী যোগ, ধন যোগ, হ্যাঁ, বুধের সঙ্গে একটা কম্বিনেশন আমরা পাচ্ছি। বুধ আর চন্দ্র যদি আমরা দেখি রাশিচক্র অনুযায়ী, তাহলে বুধ হচ্ছে মূল রাশিচক্রের 3য় পতি এবং 6ষ্ঠ পতি। মূল রাশিচক্রের 3য় এবং 6ষ্ঠ হওয়াতে রোগ বৃদ্ধি করতে পারে, করে না এরকম নয়, কিন্তু চন্দ্র কিন্তু সে কিন্তু তার গুণগত মানকে কেন্দ্র করে, সে গুণগত বৈশিষ্ট্য কেন্দ্র বেশ সুন্দর শুশ্রূষার মধ্যে দিয়ে, ডাক্তার পরিজনের মধ্যে দিয়ে কিন্তু সুস্থ স্বাভাবিক জীবন প্রদান করে দেবে। মায়ের আঁচলের তলা এবং মায়ের হাত দুটোই আমাদের জন্য ভালো লাগে না, আনন্দদায়ক হয় না? তাহলে এই যে বিষয়টা, এটার উপরে কিন্তু আমাদের গুরুত্ব দেওয়া উচিত। এবং দেখুন এই বছরের কালার গুলো, যদি আমি কালারের দিকে চলে যাই, আমি দেখুন অলটোটাল 12টি রাশিকে কিভাবে এগিয়ে যেতে হবে, মানে কিভাবে আগালে পরে বেটার হবে, আমরা কিন্তু সেই বিষয়টাকে নিয়ে আলোচনা করছি। যেরকম যদি আমরা কালারের উপরে গুরুত্ব দিই, তাহলে আমরা কালারের উপরে কি গুরুত্ব দেব, যে মঙ্গলের আমরা মেষ রাশির যদি বিষয় দেখি, কালারটা দেখি, তাহলে পরে আমি গোলাপি, রেড এবং উজ্জ্বল কালার যেটা রেড যেটা আমরা বলি, তারপরে মেরুন কালার। শুক্রের যদি দেখি সিলভার বা সাদা, ধবধবে সাদা। যদি আমরা মিথুনের দেখি তাহলে পরে সবুজ, একদম সবুজ কচি কলা পাতা যেটাকে আমরা বলি লাইট গ্রিন। হ্যাঁ, আমরা যদি চন্দ্রের দেখি তাহলে একটু ধূসর টাইপের বা একটু রূপলি টাইপের কালারে যদি আমরা গুরুত্ব দিই, তাহলে এই যে কালারের কম্বিনেশন গুলো আমাদের রয়েছে, এই কালারের কম্বিনেশনের উপর আমাদের কিন্তু গুরুত্ব দেওয়াটা খুব বাঞ্ছনীয় এবং খুব ভালো। এবং আমরা আলোচনার পরিপ্রেক্ষিতে আমরা বৃহস্পতিকে পেয়েছি। বৃহস্পতি হচ্ছে রাশিচক্রের আমাদের 9ম স্থানের অধিপতি এবং 12 স্থানের অধিপতি। বৃহস্পতি রাজস্থান এবং 9ম স্থানের অধিপতি হওয়ার জন্য একটা প্লাস পয়েন্ট আছে, কর্ম এবং ভাগ্যকে উনি যেরকম গড়তে সাহায্য করে এবং আমাদের ব্যয়কে কিন্তু রুখে দিতেও সাহায্য করে। অর্থাৎ আমরা কিভাবে ব্যয় করে সংসার জীবনকে পরিচালনা করবো, পরিচালনার মধ্যে দিয়ে সাকসেস আমরা পাবো, সেই দিকটাও কিন্তু দেখে। কি অসাধারণ বক্তব্য না, যে একটা সুন্দর বিষয়, যে বৃহস্পতি একটা কম্বিনেশন পাওয়াতে যে দীর্ঘদিন ধরে মনে হচ্ছিল যে কিছু সঞ্চয় হচ্ছে না, কিছু কিনতে পারছি না, কিছু করতে পারছি না, যা আয় করছি ব্যয় হয়ে যাচ্ছে, কিন্তু এবারে সেটা কিন্তু নয়।
এবারে কিন্তু দেখা যাবে আপনি কিন্তু আয় এর সঙ্গে সঙ্গে সঞ্চয় বা আপনার স্বপ্ন পূরণের একটা বিশেষত্ব আপনি কিন্তু পাবেন। বহু মানুষের হয়তো মতামত থাকতে পারে যে মীন রাশিতে শনি বসে আছে 2.5 বছর ধরে 7.5 প্রভাব ফেলবে, মকর রাশি, কুম্ভ রাশি, মীন রাশি এবং মেষ রাশির পরিপ্রেক্ষিতে, তাহলে পরে কি করে এইসব রাশির জন্য কি ভালো কিছু ফল হবে? এটা জানা দরকার যে বৃহস্পতি এর ঘরেতে যখন শনি প্রবেশ করে তার ক্যারেক্টারের ইন্টারচেঞ্জ হয়, অর্থাৎ বৃহস্পতি তখন এক থেকে শনিদেব কি করে জ্ঞান আহরণের চেষ্টা করে। শনিদেব হচ্ছে ভয়ানক জ্ঞান পাণ্ডিত্যের কারক এবং গুরুদেবদের কিভাবে সম্মান জ্ঞাপন করতে হয় সেটি তার যথেষ্ট পরিমাণে জানা আছে এবং সে জানে। যদিও রাশি চক্রেতে কিছু কিছু সময়তে বৃহস্পতি এবং শনির সংযোগেতে গুরু শনির যোগ হয়, এটা অস্বাভাবিক কিছু নয়। তার মূল কারণটা হচ্ছে অনেক সময় গুরুর থেকে শিষ্যের জ্ঞানের ও পাণ্ডিত্যের পরিমাণ এত বেশি বৃদ্ধি পায়, কোনো কদাচিৎ সময় যদি দেখা যায় গুরুদেব একটু ভুল কিছু বলে ফেলেছে, শিষ্য তার উপরে ছুরি ঘোরাবার চেষ্টা করে। এটা তার মানেই যে শিষ্য গুরুদেব হয়ে যায় আর গুরুদেব শিষ্য হয়ে যায় তা কিন্তু নয়। কিছু কিছু সময় একটু পরিবর্তনটা ভালো লাগে, অর্থাৎ একই মাটিতে একই চাষ করতে করতে দেখা যাচ্ছে মাটির উর্বরতা কমে যায়, তখন একটুখানি শস্য জাতীয়, তাদের ডাল শস্য জাতীয় চাষ করা হয়, তার কারণ মাটিতে যাতে নাইট্রোজেনের পরিমাণ বৃদ্ধি পায়। ঠিক একই রকম বিষয়বস্তু। তার মানে এখানে গিয়ে শনি কখনোই কিন্তু বৃহস্পতির গুণগত মানকে বিনিষ্ট করতে পারবে না এবং বিনিষ্ট করার সে চেষ্টাও করবে না। তাহলে আলটিমেটলি যদি আমরা দেখি 12টি রাশির জন্য অসাধারণ একটা পিরিয়ড এবং এই অসাধারণ পিরিয়ডের পরিপ্রেক্ষিতে অসাধারণ তাদের জীবন অতিবাহিত করার একটা পদ্ধতি থাকতে পারে। এবার আমরা ছোট্ট করে নিউমেরোলজি সংখ্যার পরিপ্রেক্ষিতে আবার একটু ফিরে আসি। কিরকম যে দেখা যাচ্ছে যে আমরা নিউমেরোলজিতে দেখলাম যে আমরা 1 পেয়েছি, তাই না? এবং বললাম যে সবকটা রাশির জন্য 1 যথেষ্ট পরিমাণে শুভ, 1-এর কোনো বিকল্প নেই। এবার যদি মেষ রাশি, তাহলে মেষ রাশির জন্য 1 শুভ, 1-এর সঙ্গে 1 যোগ হলো হওয়ার পরে কি হলো 2, মানে ধনের আদান প্রদান, আর্থিক জায়গা দিয়ে যথেষ্ট মানে শুভ ফল লাভ হবে আর্থিক জায়গাতে। কেন ধনের 2 নম্বর ঘরটাই হচ্ছে ধনের কারক, অর্থাৎ বৃষ রাশি। এইবার ধরে বৃষ রাশি, তাহলে বৃষ রাশি মানে 2, তাহলে বৃষ রাশির সঙ্গে 1 যোগ হলো 3 হলো, তাই না? ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্কের মধ্যে যদি আমরা জর্জরিত থাকতে পারি, তাদের সঙ্গে সৌজন্যতা বোধের সঙ্গে যদি জীবন অতিবাহিত করতে পারি, তাহলে আমাদের এই বছরে যথেষ্ট উন্নতি। এই জায়গাটাতে যদি আমরা ডিস্টার্ব করি তাহলে সমস্যা আসতে পারে। এবং আমরা যদি বৃষ রাশির 2-এর সঙ্গে 1 যোগ করে যে 3টা পেলাম, এই 3 হচ্ছে বৃহস্পতিরও কারক, অর্থাৎ আমাদের জ্ঞান পাণ্ডিত্য শিক্ষা আর জায়গাতে যথেষ্ট ডেভেলপ হবে এবং শিক্ষাকে কেন্দ্র করে যে সকল জিনিসগুলো পাওয়া দরকার সেগুলো আমরা পাবো, তাহলে অ্যাচিভ করবো। আসি মিথুন রাশি, মিথুন রাশি হচ্ছে রাশি চক্রের 3 নম্বর ঘর, তাহলে 3-এর সঙ্গে 1 যোগ করো 4, তাহলে 4কে আপাত দৃষ্টিতে আমরা 2টো গ্রহের সঙ্গে সম্পর্ক আদান প্রদান করাতে পারি। 1 চন্দ্র, 2 হচ্ছে রাহু। যদিও চন্দ্র রাহুতে গ্রহণ যোগের সৃষ্টি হয়, কিন্তু গ্রহণ যোগ রাহু কিন্তু চন্দ্রের আলোকে কখনোই বিনিষ্ট করে রেখে দিতে পারে না একটা নির্দিষ্ট পিরিয়ড ছাড়া। তার মানে যত সমস্যাই আসুক না কেন মিথুন রাশির ক্ষেত্রে, তার কিন্তু বহিঃপ্রকাশ ঘটবেই। তার কারণ তার মধ্যে চন্দ্রের যে প্রাধান্য, চন্দ্রের যে গুণগত মান, মানসিক যে যোগ, সেটার কিন্তু একটা প্রকাশ পাবেই। এবার আমরা আসি কর্কট রাশিতে, কর্কটের সঙ্গে 1 যদি যোগ করি 5 হচ্ছে, বুধের সংখ্যা পাচ্ছি। তার মানে 5 হচ্ছে বুদ্ধির কারক, উন্নতির কারক, প্রোগ্রেসের কারক, ব্যবসার কারক, জ্ঞানের কারক, পাণ্ডিত্যের কারক, উচ্চ শিক্ষার কারক, সাধনার কারক, বিভিন্ন মিনিটে। তার মানে এই জাতক বা জাতিকার ক্ষেত্রে কিন্তু আমি যথেষ্ট পরিমাণে ভালো ফল দেখছি কর্কট রাশির ক্ষেত্রে। এবার আমি আসি যে সিংহ রাশির ক্ষেত্রে, সিংহ রাশি রাশি চক্রের হচ্ছে 5 নম্বর ঘর, তাহলে 5-এর সঙ্গে 1 যোগ করলাম 6, 6 যখনই যোগ করলাম 6 হচ্ছে শুক্রের সংখ্যা এবং রাশি চক্রের যদি মূল রাশি চক্র দেখে সেটা বুধের ঘর। শুক্র বুধের একটা কম্বিনেশন হবে, শুক্র বুধের কম্বিনেশনে যথেষ্ট পরিমাণে শুভ ফল লাভ পাওয়ার সম্ভাবনা রয়েছে, যথেষ্ট পরিমাণে শুভ ফল লাভ পাওয়ার সম্ভাবনা রয়েছে চাকরি ক্ষেত্রে, কর্মক্ষেত্রে, ব্যবসা ক্ষেত্রে এবং
সিংহ রাশি জাতক জাতিকা বুধবার এবং শুক্রবারে যে কোনো কাজ করুন যথেষ্ট শুভ ফল পাবেন, যথেষ্ট শুভ ফল। হ্যাঁ, একটা জায়গায় সমস্যা হতে পারে, শয্যা শুদ্ধির সমস্যা হতে পারে, বা গাইনোর সমস্যা, বা পিরিয়ডিক্যাল সমস্যা, বা ফসফেটের সমস্যা, বা ইউরিনকে নিয়ে সমস্যা, এইসব সমস্যা হতে পারে। আদার্স দিক কিন্তু এটা ডাক্তারকে নিয়ে, ডাক্তারের পরামর্শ নিয়ে সারিয়ে নেওয়া, বাদ বাকিটা কিন্তু ঠিকই আছে। যদি কন্যা রাশিতে যায়, কন্যা রাশির রাশি চক্র হচ্ছে 6 নম্বর ঘর, 6 সঙ্গে 1 যোগ করুন 7। 7 সপ্ত ঋষি, সপ্ত নদী, সপ্ত সাগর আর সপ্ত সমুদ্র, মানে 7 7 7 সপ্ত চক্র, মানে 7 ব্যতীত কোনো কিছু হওয়া সম্ভব নয়। স্যাটার্ন, তাহলে কন্যা রাশির সঙ্গে স্যাটার্নের একটা শুভ সম্পর্ক রয়েছে, পঞ্চম পতি ও ষষ্ঠ পতি, তাহলে একটা শুভ সম্পর্ক রয়েছে এবং যথেষ্ট মানে ভালো ফল লাভ হওয়ার সম্ভাবনা রয়েছে। চাকরি ক্ষেত্রে উন্নতি, নিজের ইচ্ছা মতন জায়গা পরিবর্তন, উচ্চ পদ পাওয়া, আর্থিক ডেভেলপ, সর্বদিক থেকে শুভ ফল পাওয়ার সম্ভাবনা রয়েছে। শুক্রের সঙ্গে এইবার যদি আমরা তুলা রাশিতে আসি, তুলা রাশি হচ্ছে 7, 7-এর সঙ্গে 1 যোগ করলে 8। এই 8 সংখ্যাটা হচ্ছে মঙ্গলের সংখ্যা, তাহলে তুলা রাশির দ্বিতীয় স্থান হচ্ছে মঙ্গলের ঘর, মূল রাশি চক্রের 8ম ঘর। ওকে, ঠিক আছে, অর্থই হচ্ছে অনর্থের কারণ, এটা সত্যি কথা, কিন্তু ধনের প্রাচুর্য যে দেবে, আপনার যদি আর্থিক অবস্থা ভালো না থাকে, আপনি কি মেনে নিতে পারবেন যে অর্থই অনর্থের কারণ? মেনে নিতে পারবেন না, কারণ আপনার দৈনন্দিন জীবনে যে চাহিদাগুলো বর্তমানে পূরণ না হলে আপনি কি করে মেনে নেবেন? তার মানে তুলা রাশির জাতক জাতিকাদের গোল্ডেন পিরিয়ড, 100 বলছি, গোল্ডেন পিরিয়ড কাজে লাগাতে। বৃশ্চিক রাশিতে চলে যায়, রাশি চক্রের 8 নম্বর ঘর, এর সঙ্গে 1 যোগ করো 9, কর্মভাগ্য নিয়ন্ত্রণ। বৃশ্চিক রাশি যথেষ্ট ভালো সময়, কাজের চাপ বৃদ্ধি পাবে, আর্থিক জায়গার উন্নতি ঘটবে, আয়ের তুলনায় হয়তো ব্যয় বেশি হতে পারে, কিন্তু দৈনন্দিন জীবনে যে চাহিদাগুলো রয়েছে সেগুলো তো পূরণ হওয়ার সম্ভাবনা রয়েছে, স্বপ্ন পূরণ হওয়ার সম্ভাবনা রয়েছে। এইবার চলে আসি ধনুরাশিতে। ধনুরাশির জাতক জাতিকাদের যদি আমরা দেখি, তাহলে পরে দেখবো ধনুরাশি 9 নম্বর ঘর, 9-এর সঙ্গে 1 যোগ করো, হয়ে গেল 10, 10কে যদি যোগ করো 1, মানে দুর্দান্ত একটা পিরিয়ড, গোল্ডেন পিরিয়ড, অসাধারণ একটা মুহূর্ত। এই বছর কাজে লাগাতে হবে। কিভাবে কাজে লাগাবো, কি করলে কি ভালো হয়? অবশ্যই জ্যোতিষের পরামর্শ, একজন দক্ষ অ্যাস্ট্রোলজারের পরামর্শ নিতে হবে। মানে শুধু অনলি ফর ভালো হবে এইটুকুনি, কিভাবে ভালো হবে, কোন দিকে ভালো হবে, কেন ভালো হবে, এটা আমাদের জানতে হবে। এবং স্থান কাল পাত্র অনুসারে এক একটা মানুষের কর্মানুসারে তার ভাগ্য নিয়ন্ত্রণ হয়, সে কোন কর্মের মধ্যে দিয়ে করছে সেটার উপরে বেস করে। আসি মকর রাশিতে। মকর রাশি 10ম ঘর, অসাধারণ। 10-এর সঙ্গে 1 যোগ করে দাও 11, তাহলে 11কে যোগ করো 2, 2 মানে বৃষ রাশির ঘরে চলে আসছে, ধনের ঘর, মূল রাশির ঘর, মূল অঙ্কটা 2-এ চলে আসলো, তাহলে শুক্রের প্রাধান্য রয়েছে। আর মকরের অধিপতি হচ্ছে শনি, শনি শুক্রের একটা কম্বিনেশন অসাধারণ, তার সর্বদিক থেকে শুভ ফল হওয়ার সম্ভাবনা। যা স্যাটার্ন কিন্তু সততার কারক, অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি, এটাই একমাত্র বিশ্বাস করে স্যাটার্ন। তার মানে এই জাতক বা জাতিকারা যদি কোনো কারণবশত সে তার গুণগত মানকে সততার মধ্যে দিয়ে নিয়ে যেতে পারে, তার সর্বস্তরের সর্ব জায়গায় ডেভেলপড আছে এবং 1432 তার জন্য অসাধারণ একটা ভালো ফল প্রদান করবে। কুম্ভ রাশি হচ্ছে রাশিচক্রের 11 ঘর, মূল রাশিচক্রের হচ্ছে আয়ের জায়গা, তাহলে 11 মানে হচ্ছে 2, 1 1 2, আর 2-এর সঙ্গে 1 যোগ করলে 3। মূল রাশিচক্রের মিথুনের ঘর 3 নম্বর ঘর, তাহলে বুধ এর ঘর পাচ্ছি, বুধ আর শনি কম্বিনেশন বন্ধুত্বের, মূল অঙ্ক 3 পেয়েছি, 3 হচ্ছে বৃহস্পতির সংখ্যা। তার মানে এই জাতক বা জাতিকা দেখা যাচ্ছে জ্ঞান, পাণ্ডিত্য, বাক্যস্ফীতি, কর্মে উন্নতি, ব্যবসা ক্ষেত্রে সফলতা, এইগুলো কিন্তু যথেষ্ট বৃদ্ধি দেবে, যথেষ্ট বৃদ্ধি দেবে। বাস্তব জ্ঞান, বাস্তব অভিজ্ঞতা তাকে কিন্তু শেখাবে, বাস্তবতার সঙ্গে কিভাবে লড়াই করে বাঁচতে, এটাও তাকে কঠিনতর পরিস্থিতির সঙ্গে লড়াই করতে তাকে সাহায্য করবে। এবার আসি আমরা রাশিচক্রের 12 ঘর, মীন রাশির ঘর। 12 ঘর 12-র সঙ্গে আমরা যদি 12কে যদি যোগ করি 1 আর 2 কি হলো 3, আর 3-এর সঙ্গে যদি আমরা 1 যোগ করি 4, মূল অঙ্কে আমরা 4-এ যদি যাই তাহলে রাহুকে পাচ্ছি, চন্দ্রকে পাচ্ছি, তাহলে বৃহস্পতির সঙ্গে চন্দ্রের দুর্দান্ত সম্পর্ক, অসাধারণ কম্বিনেশন।
ওই একটা কথাতে আমরা ফিরে আসলাম, কি ফিরে আসবো, যে রাহু একটু মাঝে মাঝে ডিস্টার্ব করে। তবে চোরের যদি 10 দিন হয়, গৃহস্থের 1 দিন, তখন কিন্তু চোরকে পেলে একটা মার কিন্তু নিচে পড়ে না, সবকটা কিন্তু পিঠে পড়ে। ঠিক তেমনি আমাদের রাহু যতই ডিস্টার্ব করুক না কেন, আমাদের চন্দ্র, আমাদের মাতৃত্বের যে কারক, মনের যে কারক, আমাদের যে আত্মকারক যে গ্রহ, সে কিন্তু আমাদের আত্মশুদ্ধির সঙ্গে সঙ্গে আমাদের জীবনের ডেভেলপ দেবে। আশা করি এই নিউমেরোলজির পরিপ্রেক্ষিতে আপনাদের আজকের ডেটে যে রাশিচক্র নিয়ে আমি বর্ণনা করে দিলাম, প্রতিটা রাশির জন্য যথেষ্ট মানে পজিটিভ একটা গুণগত মান রয়েছে এবং অসাধারণ শুভ ফল পাওয়ার সম্ভাবনা রয়েছে। এবার মূল অঙ্ক যাদের 1 থাকে, তাদের সাধারণত দেখা যায় পিতার প্রতি একটা টান থাকে, এইটা কিন্তু একটা বিশেষত্ব আছে। এবং আরেকটা জিনিস থাকে, এরা কিন্তু পিতার ভালোবাসা থেকেও বঞ্চিত হয়। মিলিয়ে নেবেন কথাটা। এবং যাদের মূল অঙ্ক 1, তাদের জীবনেতে ছোটবেলায় পিতার কারণেতে বা পিতা না থাকার জন্য বা পিতা চলে যাওয়ার জন্য, মারা যাওয়ার জন্য, পারিবারিক কোনো কারণের জন্য তাকে কিন্তু অনেকটা সমস্যার মধ্যে কাটাতে হয়েছে। কিন্তু এই জাতক বা জাতিকারা পিতৃস্থানীয় কোনো ব্যক্তি বা বাড়িতে থাকা পিতা বা পিতা সম কোনো ব্যক্তি কে যদি এই সারা বছর তার প্রেম ভালোবাসা সহ তার প্রতি যে কর্তব্য যদি পালন করতে পারে, অসাধারণ রাশিফলের শুভ ফল সে লাভ করবে। এবং আমরা এখানে মাতৃকারক গ্রহের কথা পেয়েছি, কর্কট রাশি পেয়েছি, কর্কট রাশি, তার মানে পিতা এবং মাতার প্রতি শ্রদ্ধা জ্ঞাপন পূর্বক কর্তব্য পালনও কিন্তু এই 12টি রাশির জন্য যথেষ্ট ফল প্রদান করবে। এবং তার সঙ্গে আমরা গুরুদেবকেও পেয়েছি, বৃষ রাশির শুক্র, তার মানে গুরুদেবের প্রতিও কিন্তু আমাদের একটা সহৃদয়বান হওয়া উচিত। এর সঙ্গে আমরা কিন্তু আর একটা জিনিসকে পেয়েছি, সেটা হচ্ছে মিথুন রাশি বালক, একদম সদ্যজাত শিশু বালক, সবে একটু হাঁটতে শিখেছে, কথা বলতে শিখেছে বা আদো আদো কথা বলে, এদের প্রতিও যদি আমাদের ভালোবাসা কর্তব্য পরিমাণ থাকে, বৃদ্ধি পায়, তাহলে এই বছর যথেষ্ট ভালো ফল আমরা লাভ করবো। যা আমরা রাহু পেয়েছি, মানে একটু হতবুদ্ধি, হঠাৎ করে বুদ্ধিহীন হয়ে পড়ে, তাদের প্রতি যদি আমাদের ভালোবাসা, আমাদের আনুগত্য থাকে, তাহলে আমরা যথেষ্ট ভালো ফল লাভ করবো। এবং কিছু দান, এই দানটা হচ্ছে আমাদের জীবনের কিন্তু সর্বশ্রেষ্ঠ মূল গ্রহ শান্তির উপায়। তা আমাদের সামর্থ্য অনুযায়ী আমরা যদি অন্ন দান করতে পারি, অসাধারণ ফল। আমরা যদি বস্ত্র দান করতে পারি, অসাধারণ ফল। আমরা যেহেতু বুধ হচ্ছে শিক্ষার কারক, বুধ হচ্ছে জ্ঞানেরও কারক, বৃহস্পতি হচ্ছে জ্ঞানের কারক, পাণ্ডিত্যের কারক, আমরা যদি শিক্ষার সঙ্গে যুক্ত যে সকল দ্রব্যাদি আছে তা যদি আমরা দান করতে পারি, অতি উত্তম ফল লাভ করে। এবং আমাদের সামর্থ্য অনুযায়ী আমরা তামা, রূপো, সোনা, লোহা, ধাতু যদি ধারণ করতে পারি, এবং এইরূপ ধাতু দিয়ে তৈরি বা নির্মিত জিনিস আমরা যদি কাউকে দান করতে পারি, উপযুক্ত ব্যক্তিকে যদি দান করতে পারি, তাহলে অতি উত্তম ফল পাবো। এবং মস্তকের কারক হচ্ছে দেবাদিদেব মহাদেব, এবং দেবাদিদেব মহাদেবের মাথায় যদি আমরা নিয়মিত গঙ্গার জল প্রদান করতে পারি এবং শিবের শতনাম জপ করে বেলপাতা এবং ফুল দিয়ে যদি আমাকে তাকে তুষ্ট করতে পারি, তাহলেও অতি উত্তম আমরা ফল পাবো। আশা করি আজকের রাশিফলের ব্যাখ্যা আপনাদের যথেষ্ট পরিমাণে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অনুষ্ঠানটি শেয়ার করুন, কোথাও যদি ভুল হয়ে থাকে অবশ্যই প্রশ্ন করুন, জানান, শিখবো। আর যদি সঠিক হয়ে থাকে তাহলে তাকে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করুন। সবাই উপকৃত এবং আমরা আনন্দিত লাভ করি। ভালো থাকবেন।